দেশে যায় বেটার না গো ওরে আহা বলো রে গো ওরে বাদেশের যাহায়া বেটার নায়া গো পা আহা বো রে কি করে মায়ানি কোথায় রে যা ওরে কি করিব আমি কোথায় রে যাহা আহব আমি কোথায় রে যা ওরে কি করিব আমি কোথায় রে যাহা আহব রে কোথায় গেলে আমার বেটা ওরে আহা বলো রে গো কোন বাদেশের যাহায়া বেটার নায়া আহা বো রে ওরে বেটা আমার রে অস্থির ওরে বেটা আমার হইল হস্তের লাহা আঠি ওরে বেটা আমার অস্থির ওরে বেটা আমার হইল হস্তের লাহা আঠি এই যে ওরে আহা বলো রে গো ওরে বাদেশের যাহায়া বেটার নায়া গো পা আহা বো রে বেটা আরে ও জান বেটার সো ওরে মায়ের আসে রে কোহলিয়া বুকের মালিক রে ওরে সেইটা বেটার সো ওরে মায়ের আসে রে কোহলিয়া ওরে বিদেশে বাকি জগৎ ওরে বেটা ওরে দেশের লোকে যাবার আগে ওরে আগে জানে কোথায় যাবো আমার বেটাকে খুঁজে পাবো একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল আমার বাহেশা বাবা চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে আমার আজিজ বাবারও যাওয়ার সময় হয়ে গেছে মালিকে যেন কখন আমার আজিজ বাবাকে হে খোদা এই হারানো ব্যথা আমি কেমন করে সইব কেউ রইলো না রে এই দুঃখিনী দরদি কেউ আজিজ বাবা আমার কেউ রইলো না রে আমার কেউ রইল না আরে এই দুঃখিনী চারিদিকে কেউ রইল না আরে আমাকে
কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে ওরে আমি দুঃখে পইরা যেটা সেইটা ওরে আমি দুঃখে পয়রা দোহরি সেই লাহরি পাইনা পোহরি আরে দারুণ বিধি রে আর নবে তো না সইতে আর পারি না আরে আমাকেও রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার পিতা বইল বাতারে বাদশা বাবা একে গেল ওরে আমার পিতা বইল মাতারে মহইল ওহো দুলার বাইনা রিয়া গেল দারুণ বিধি রে আমার পালে বিধি শুকলে নাই রে আমাকেও রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে ওরে আমার একে একে সবাই গেল ও বাজার বাজার চাইতে মরা ভালো ওরে আমার একে একে সবাই রে ওহো বাজার চাইতে মরাই ভালো রে তার বিধি কাঁদতে কাঁদতে জনম সুখ হইল না রে আমাকেও রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে আমাকেও রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না ওরে আমি দুঃখে পইরা যেটা ধরি সেটা আমি পাইয়া পোহরি রে আরে তার বিধি রে আমার পালে বিধি শুকলে না রে আমার কেউ লোনা রে এই দুঃখিনী দরদিয়া
রেখো খোদা, তাকে তুমি ভালো রেখো। বেগম, এই তো আমি বাড়িতে থেকে ফিরে এসেছি বেগম। একই স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্য করতে, কিন্তু এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী? বেগম, হীরা জহরত মণি মুক্তা বাণিজ্য করে নৌকা বোঝাই করে আমি দেশ আভিমুখে ফিরে এসেছি। একই বলছি স্বামী, আপনার নৌকা দেখছি খালি, আপনি এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী? বেগম, আমার মেহেরবান খোদা তাআলার আশীর্বাদে, আমার দরদি দয়াল জিন্দা পীর কালো গাজীর আশীর্বাদে এমন বাণিজ্য মিলে দিয়েছে, এর চাইতে বড় বাণিজ্য আর এই পৃথিবীর মধ্যে থাকতে পারে না। এই চেয়ে দেখো বেগম। একই স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্য করতে, কিন্তু আপনি এই সন্তান পেলেন কোথায়? বেগম, শালীনতা বজায় রেখে কথা বলো। আমি যখন বাণিজ্যিতে রওনা হয়ে যাই, একে একে 7 পাণ্ড মিষ্টি পানি নিয়ে গেছিলাম, আর আমার নৌকার মিষ্টি পানি ফুরিয়ে যায়। মানিক মাছ এবং কর্ণধরকে পাঠিয়েছিলাম মিষ্টি পানির সন্ধানে। ওরা মিষ্টি পানির সন্ধান করতে করতে ওই কোকাবের বন বাগিনীর ডেরায় এই শিশু সন্তানটিকে তুলে এনে আমার কোলে তুলে দিয়েছে। তাই তো বলছি। স্বামী, আপনার কথাগুলো আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। আপনি গিয়েছেন বাণিজ্য করতে, আমার মনে হয় আপনি ওখানে গিয়ে একটি বিবাহ করেছেন, আর সে ঘরে একটি ছেলে সন্তান হয়েছে, আর সেই ছেলেটিকে নিয়ে আপনি দেশে ফিরেছেন। বেগম, আমার জন্ম লগ্ন হতে অদ্যবধি আমি কখনো কোনো বিষয়ে কারো কাছে মিথ্যা বলিনি। তাই তো আজও আমার মুর্শিদে দয়াল জিন্দা পীর কালো গাজীকে সাক্ষী রেখে তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি, আমি তোমার কাছে যাহা বলেছি আমি সত্য কথাই বলেছি, আমি মিথ্যা বলিনি। তাই তো বলছি, তুমি মা হিসাবে এই সন্তানটিকে কোলে তুলে নাও। স্বামী, আপনি তো জানেন স্বামী, আপনি যখন বাণিজ্যতে যান, আপনি আমাকে 5 মাসের গর্ভবতী রেখে যান, আর মেহেরবান ওই খোদা আল্লাহর কি পায় 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়, তখন আমার গর্ভে একটি ছেলে সন্তান হয়। আমি সেই ছেলেকে নিয়ে লালন পালন করতে ব্যস্ত, আর এই আমাদের সন্তানকে আমি কিছুতেই লালন পালন করব না। বেগম, অবৌধ বলো না, কারণ তোমার মতো একজন মায়ের গর্ভ হতে ও এসেছে, আর আমার মতো একজন পিতা ওকে জন্ম দিয়েছে। তাই তো বলছে, একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিপদে সাহায্য করাই মানবতার কাজ। তাই তো জ্ঞানীরা বলেছে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আর তুমি যে কথা বলেছ সে তো আনন্দের কথা। ওরা দুটি ভাই একসঙ্গেই খেলাধুলা করবে, একসঙ্গে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। তাই তো বলছি, তুমি মা হিসাবে ওকে গ্রহণ করো। না স্বামী, আমি তো একবারই বলেছি, ওই জারক সন্তানকে আমি কিছুতেই কোলে তুলে নেব না। বেগম, আমি বুঝতে পেরেছি, তবে তুমি থাকো তোমার বংশ মর্যাদার আভিজাত্য নিয়ে। এই পথে পাওয়া সন্তানটিকে আমার হৃদয় মাঝে আঁকড়িয়ে ধরে আমার 2 চোখ যেদিকে যায় আমি ঠিকই সেদিকেই চলে যাচ্ছি। দাঁড়ান স্বামী, স্বামী, আমি আপনার সঙ্গে একটু রহস্য করছিলাম, আর আপনি যদি চলে যান তাহলে এই বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে স্বামী? ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাহলে ওই সন্তানটি আমার কাছে দিন, আমি ওকে মায়ের মতো আদর যত্ন করে ওকে আমি লালন পালন করব। বেগম, তুমি সত্যি বলেছো? হ্যাঁ স্বামী। বেগম, তোমার কথাগুলো শুনে আমার হৃদয়টা আনন্দে ভরে উঠেছে। তাই তো একটি কথা আমার মনে পড়ে গেল বেগম। হ্যাঁ বলুন বলুন। আমার দিনের নবী এই পৃথিবীতে বা এই ধরা ধামে যদি না আসতো, এটা থাকতো অন্ধকার। তাই তো আমার দিনের নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি এই দুনিয়ার বুকে মা আমিনার গর্ভে এসেছিলেন, কিন্তু লালন পালন হয়েছিলেন দুধগ মাতা হালিমার কাছে। তাই তো আমার রাসূল পাক বলেছেন, কি বলেছে? আমার
যে কোনো পিতামাতার অধীনে যদি একজন অসহায় বা এতিম সন্তান লালিত পালিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, আমি রাসূল কথা দিচ্ছি সেই পিতামাতাকে বেহেশতে না নিয়ে আমি রাসূল কখনো বেহেশতে লাগবো না। বেগম, তোমার কথায় আমি খুবই মুগ্ধ। নাও বেগম, নাও। স্বামী, বেগম, আপনি বাণিজ্য করে এসেছেন, আপনি বড় ক্লান্ত, তাই এই মুহূর্তে আপনি বিশ্রাম করে চলে যান। কিছু বলবেন বেগম। স্বামী? আমি বিশ্রামাগারে যাবার পূর্বে স্বামী হিসাবে তোমাকে কিছু কথা স্মরণ করিয়ে যাচ্ছি। হ্যাঁ বলুন। এই পথে পাওয়া অসহায় সন্তানটিকে তোমার হাতে আমি তুলে দিয়েছি। তুমি যদি ওকে মা হিসাবে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলো, তাহলে তোমাকে জানাবো আমি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আর তা না করে তুমি যদি ছেলেটার প্রতি চক্রান্ত করে ক্ষতি করার চেষ্টা করো, আমি তোমার স্বামী হলেও আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমার ন্যায় বিচার করবো। কথাটা মনে রেখো। স্বামী, আপনি জানেন না স্বামী, আপনার এই অবৈধ সন্তানকে আমি কোলে তুলে নিয়েছি বলে ওকে আমি মায়ের মর্যাদা দেব, কিন্তু না স্বামী, ওকে আমি কখনোই মায়ের মর্যাদা দেব না। এই এই অবৈধ সন্তান, তোকে আমি এমন ভাবে লালন পালন করব, তুই বড় হলে বুঝতে পারবি কাকে বলে সৎ মা। স্বামী, বেগম, আমাদের দুটি সন্তান, আপনি একজন গণক ঠাকুর ডেকে ওদের নাম রাখার ব্যবস্থা করুন। বেগম, তুমি সুন্দর কথা বলেছো, তাই তো আর এখানে বিলম্ব নয়, তুমি অন্তঃপুরে যাও। আমি একজন ভালো গণক ঠাকুর ডেকে ওদের দুটি ভাইয়ের নাম রাখার ব্যবস্থা ঠিক আছে করছি। স্বামী, আমি তাই যাচ্ছি। এই কে আছিস? গণক ঠাকুরকে পাঠিয়ে দে। চিটাং চিটাগাং, হরে কৃষ্ণ হরে রাম, পরের বুক চাটায় নান, নিজের বুক চা সাবধান। এ কথা পাগলে বলবে। আমার গুণ নাতে বিলাক্ষণ, এলো এক দৈব বামন। আমার গণনাথের বিলাখন এলো এক দৈব কি ব্রাহ্মণ। ওই আমার গুণ নাতে বিলাক্ষণ, এলো এক দৈব বামন। আমার গণনাথের বিলাখন এলো এক দৈব কি ব্রাহ্মণ। ওরে বই হলো মোর কালার পাতা, কালো মামার বেড়ার বোন। কুস্তি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বোন। ওই কুস্তি আমার কালার পাতা, কালো মামার বেড়ার বোন। এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাথের বিলাখন এলো এক দৈব কি ব্রাহ্মণ। নমস্কার নমস্কার সদাগর নমস্কার। সাহেব, এই জন্য আমাকে কি জন্য স্মরণ করেছেন? আমি আপনাকে এই জন্য স্মরণ করেছি, মেহেরবান খোদা তাআলা আমাকে দুটি পুত্র সন্তান দান করেছে, তাই এইখানে বসিবার সন্ধ্যা হয়েছে, এখানে বসে আমার সন্তান দুটি ভালো নাম রেখে দিন। কয়টা সন্তান? দুইটা। দুটি। শ্রীকৃষ্ণ ভগবান আপনার মঙ্গল করুক। মানসিক কত আরাধনা করে পায় না এটা, আর ওনার জ্ঞাত করে দে- গণক ঠাকুর ও তো আমি কবে চাই কথায় বলে যদি থাকে নছিবে আপনা আপনি আসিবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে বসিবার আসন দিন, সেখানে বসে আমি আমি বলেছি নাম- এখানেই তো বসিবার আসন হয়েছে। বাবা রে আব্বা, বাপের জন্মে আমি আসন পাইনি, আসন জন পাইছি, মনের উল্লাসে বসে নাম নাম নাকি।
ও মুখে জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল, ওই হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। জয় মা শিবারঙ্গ সর্বদেবিত সর্বভূত মা সরস্বতী মা। ঠাকুর মনে হয় মায়ের পেটে গেল আবার। আই ভবগ্লানি ভব আরদিকে সোমেশ বরকত কন্যা মিম মাসের 4 দণ্ডে দণ্ডে ইরাম সরে নিজাম সদাগরের সুযোগ্য পুত্র নাম হতে পারে কামাল। শয়তান হতে পারে। এই কথাটা কইল কি রাধাজি? তুমি কই চাও না? তুমি কই চাও? বুইরে মানুষ তোমার স্বভাব এমবাকে। তুমি এই ছাওলের নাম না হম আমি কামাল সদাগর তপ করে কয় শয়তান। এটা কি আর বড় হয়ে ভালো হইব? না ওই আমার দরকার নাই, নাম না খার দরকার, নাম রেখে যাই। আর একটা আছে হেডের নাম পাই তালাশ করে পাই নেই। আই কেসু মেসু পরকুত কন্যা মিম মাসের 4। শ্রীকৃষ্ণ ভগবান যেন আপনার ঘরে প্রতি বছর 12টা করে বলহান দেয়। আর যাবার সময় আমার সাথে সাক্ষাৎ করে যাবেন। আমি আপনাকে আরো কিছু অর্থ দিয়ে বিদায় করব, কেমন? কি দিবেন? অর্থ। অর্থ দিবে? জি। ঠিক আছে, শুনেন, আমরা হলো যাতে জ্যোতিষী, ওই একটু দুদায়ং একটু সেবায়ং। ঠিক আছে। একটু দুদায়ং একটু সেবা। আমার সঙ্গে সাক্ষাৎ করলে আপনার সেবার ব্যবস্থাও হবে, ঠিক আছে, কোনো ঠিক ত্রুটি আছে, থাকবে না, কেমন? ঠিক আছে। আমি নিজাম সদাগর একটি পিপি লেখা পর্যন্ত আমার খাদেম ঠিকানায় থেকে অনাহারে যেতে দেই না। আর আমি যদি জানতে পারি আমার খাদেম ঠিকানায় থেকে কোনো মানুষ গরিবী দুঃখী অনাহারে ফিরে গেছে, তাহলে আমি 7 দিন কোনো খানা খাই না। ঠিক আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুখ পরাণের বুড়ি অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখ নাই রে। ওই আমার সুখী না হাই রে, সুখ পারানের বুড়ি। অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখী নাই রে। এই আমার সুখ নাই রে, সুখ পরাণের বুড়ি। অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখ নাই রে। ওই আমার সুখী না হাই রে, সুখ পারানের বুড়ি। অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখী নাই রে। আরে ও ও, ও, হো, হো। ওরে প্রথম বিয়া করলাম আমি মাগির গঞ্জ বাড়ি। কনে 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 পয়লাটি বিয়া করছে আমি মাগির গঞ্জ বাড়ি। মার খেয়ে মরবার মন হইছে না? কে না বললে মানিকগঞ্জ বলতেছ, মাগিরগঞ্জ দইরা পিটিয়া গিরাঘাট ছুটিয়া লাগব। ঠেলো ঠেলো, তুই মারেন নাই আমারে নে। তুমি ঠেলো। হ্যাঁ, আমি মনে করছি কি ওই দে নে মরমদি গ দেখছি, আমি মনে করছি ওই দে মানিকগঞ্জ। আচ্ছা ওই তো মরমদি গ দেখছি, তাহলে ঠিক আছে। ওই পয়লাটি বিয়ে করছে আমি মানিকগঞ্জের বাড়ি। বাবা। বাসর ঘরে যাই দেখি দেখেন বইয়ের মুখে দাঁড়িয়ে আমার সুখ নাই রে। আমার সুখে না হাই রে, সুখ পারানের বড়ি। অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখ নাই রে। স্বামী, বেগম, আমাদের সন্তান দুটির কি নাম রাখলেন স্বামী? বেগম, তোমার গর্ভ হতে মেরপান খোদা তাআলা আমাদের যে সন্তানটি দান করেছে, ওর নাম রাখা হয়েছে কামাল সদাগর। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আর আমি বাণিজ্যে গিয়েছিলাম, ওই মানিক মাঝি কোকাবের মন হতে আমার কোলে তুলে দিয়েছে যে সন্তানটি, তার নাম রেখেছে জামাল বাদশা। এ কি বলছেন স্বামী? আমরা
হলাম সদাগর বংশ, আমাদের সন্তানের নাম জামাল বাদশা হয় কি করে? বেগম, তুমি হয়তো বুঝতে পারোনি, গণক ঠাকুর বলেছে ওকে পাওয়া গেছে বনে, আর ওর কপালে আছে রাজটিকা। ও হলেও হতে পারে কোনো রাজা বাদশার সন্তান, তাই গণক ঠাকুর ওর নাম রেখেছে জামাল বাদশা। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। স্বামী, আমাদের সন্তান দুটি দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি ওদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। বেগম, আমার দক্ষিণ পরগনায় একটি মক্তব তৈরি করে রেখেছি। আগামীকাল বেলা 10টার মধ্যে ভালো একজন শিক্ষক নিয়োগ দিয়ে আমার মক্তবেই আমার দুটি সন্তানকে ভর্তি করে দেব। আর যে শিক্ষককে আমি নিয়োগ দেব সেই শিক্ষককে আমি বলবো আমার দুটি সন্তান যেন লেখাপড়া শিক্ষা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজের বুকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। এসো বেগম, এসো। তাই চলুন স্বামী, তাই চলুন স্বামী। আপনি জানেন না স্বামী, আপনার ঘরে একটি কালসাপ আছে, আর সেই কালসাপ যাকে যে কোনো সময় সবল মারতে পারে, আর সেই বিষ কোনো ছাই নামাতে পারবে না। আমি হচ্ছি সে কালসাপ, ওই জারক সদা জামালকে আমি এমন ভাবে ধ্বংসন করব সেই বিষ কোনো ছাই নামাতে পারবে না। স্বামী, আপনি হাঁটবেন ডালে ডালে, আর আমি হাঁটবো পাতায় পাতায়। দাদায় আর যাব না ওই স্কুলে পড়তে। ওই স্কুলে তো তুমি দাদা গো, ও দাদা কালি দিছে ঘরে, দাদায়া যাব না ওই স্কুলে পড়তে। ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা সম্মান কি আর পাচ্ছে, দাদায়া যাব না ওই স্কুলে পড়তে। আরে ও সিস্টেম চলো যাই, চলো যাই সিস্টেম স্কুলে যাই, ওই স্কুলে যাই সিস্টেম আমরা লেখাপড়া করি। আরে ঘুনাই ডাইকো না, ডাইকো না, আমি রয়েছে বাড়ি দাদি গো, সাথে আমি প্রেম করি। আরে ও সিস্টেম, এই দাসে দাদি আমার আই লাভ ইউ কয়। আরে এই সিস্টেম, আর দাদি তোমারে পরের কালে বিয়ে করবানি। এই কুতকুত খেলা যা। জমাত হয়ে গেলাম ওদা। এই আই চিরে আমি খেলুম না, এই বুড়া মানুষ কুতকুত খেলাতে পারে, আমি খেলুম না। খেলবি না? ওই খেলা খেলুম না, খালি খেলবার ডাক পারে, আমি খেলুম না। এই সিস্টেম, তুই এসেছিস আমাদের স্কুলের চেয়ার কো, কি রে চেয়ার কো। তোর আজকে এত সুন্দর লাগতেছে কে? এই, খারা এক চাতুন খাই তোরে। ওই তুই তো মিথে রে, বেয়াদব। এর জন্যই তো বুঝছি আমি হেইতা। কি হেইতা? খারা মানছি যে মুখিলে মানুষ বিয়ে করে খেয়ে আর এক চাতুন খাই।
ভাই খালি তোর কথা কয় ছাদ তাই নাকি? নাকি কয় তোর ভাবি ছাদ নাকি আমি কই ভাই তুমি হচুর বাড়ি যাও কে হ্যাঁ। কয় তোর ভাবি ছাদ নাকি এর জন্যই যাই আর তুই চুপ কর, তোর চেয়ার নিয়ে আয়। আমি চেয়ার নিচ্ছি কিরা ওই দেখছ না তুই না কাপড় করিস না আমাকে স্কুলে মনে পড়তো ঠিক আছে এই যে চেয়ার আনছি না ছোট আসিস সাহেব, আমাদের মাস্টার মশাই কো ওই কি? আজকে তো ছাড় না হ্যাঁ, আসতে দেরি করতেছে আমরা একটা বিচি কাটা অনুষ্ঠান করি হ্যাঁ? একটা বিচি কাটা আই অনুষ্ঠান বেয়াদব, বিচিত্রা না বলতে হয় বিচিত্র অনুষ্ঠান হবে। কি বিচিত্রা, বিচি কাটা হাট। বিচিত্রা হ্যাঁ। ও তেন হইছে আগে হইতো না এনে বকত করে হই গেছে আচ্ছা তুই গান গা। ও তো তুমি এটা নাং গাও আর তুই গান গা। তুই গান গা আরে না তুই গা। আচ্ছা রে তুই গা এটা কেন বলো দেখা রে তোমার দেখলাম যারে আমি আগে বারে হারাইলাম আহারে এই জীবনে সত্যি যারে আমি একে বারে হারাইলাম আহারে কেন হলো হলো দেখা রে তোমারে দেখলাম ও কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারালাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা ওরে কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা নিজের হাতে নিজের বয়ে কুড়াল মারিলা ওরে নিজের হাতে নিজের বয়ে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ওরে মনে হলো তোমাগো নিয়া বাঁচিয়া থাকো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো হতে দেখবো ওরে মনে হইল তোরে দেহে বাঁচিয়া থাকো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো তোমার খুঁজিয়া বেরোয় সরকারে সালাম ওরে তোমার খুঁজিয়া বেরোয় সরকারে সালাম তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে
হপায় খালি তো দান গান দৌড়ছি দাদা নাইছে গাতা গাতা করছে দুইতে পিছে দেখছে না আমাকে পরীক্ষা করলাম ওরা কি মন মেয়া তাদের তন্তন মেয়া ওরা ওই তোরা খারা আমি ছাড়ে ডাকতে নিয়ে আছি ও চার চার মরছে রে ইচ্ছি রে ওই ছাড় না আরে ছাড় আলছি করে দম না ছেড়ে মরছে ওই ছাড়ে কি হয়েছে? ছাড় আলছি করে দম ছাড় নাই থাস করে মরে গেছে ছাড় আসি না তুমি ছেড়ে কেমনি? ও তো আলছি করে দম ছাড় ওখানে নাই। ছেড়ে বউ ছিল না, হ্যাঁ চারের বউয়া ছিল সে কি বলে কেঁদেছে? কয়রে আমার আব্বা রে আব্বা এই বেয়াদব, ছাড় মারা গেছে, ছাড়ে বউ আব্বা বলবে। তাই কি করবো তাহলে তুই যা আব্বা কয়ে গে জানো না ছাড়ে বউ ছিল না, তাহলে ছাড়ের বেটার বউ ছিল। ও তো ছাড়ের বাড়ির বউ ও তাই? হ্যাঁ ঠিক শোন আছে। ছাড় মারার সময় কয়ে গেছে তুমি পড়ালেখা করাই বই যা আজকে থে আমি পড়ালেখা করাম তবু ডাইরেক্ট নামচা ওই নামচা তোমরা মন্দা পড়া কও এক অক্ষে এক বিড়ি এক অক্ষে এক বিড়ি, দুই অক্ষে দুই ছিকারেট দুই একে দুই সিগারেট, তিন অক্ষে তিন উক্কা তিন ও কা, ছেড়ি গোগুয়া চুক্কা ছেড়ি গোগুয়া চুক্কা ছেড়ি গোগুয়া চুক্কা কার গোয়া। কিরা রে গোয়ার মধ্যে কামড় দিচ্ছে চিড়ি দিচ্ছে মনে হইতে এই বেদব, ও ছাড় ছাড়ের জন্য চিলিমিলি ঘুম এই কি বলছিস? সালাম দিলাম বলতে হবে আসসালামু আলাইকুম। ওলি বলছিল মোরক মতো লই হে বুড়ক ও তু তাই নাকি? ও তো সালাম নিলাম বাহ, সিস্টেম কোন চেয়ারটা এখানে কে রেখেছে? ও চেয়ার অনেকে রাখছে রে তুই না রাখলি? হ্যাঁ আমি নাকছি ওই যে ওইটি নাকছি ওই যে ও চার এই যে চেয়ার হরাই দিচ্ছি ও এদের তো নাগাই দিচ্ছি তুই ভালো নাগাই পারোস সিস্টেম, এই যে খুইলা যায় খালি ছাড় এই সিস্টেম, কোন ছাড় চেয়ারের মাঝে অনেক ময়লা, এই ময়লাটা পরিষ্কার করে দাও। এই ছিড়ি চেয়ারে ময়লা ফেলাই থাকে হ্যালো, আমারই পরিষ্কার করা নাকবো না কে করবে? আমারই করা নাকবো করো। ছাড় চেয়ারে বসবো হয়ে চেয়ার আমার পরিষ্কার করা নাকবো ও ছাড় ওই যে দাঁড়িয়ে কাকে আপনি ডাক পারি এই বেদব, কি কি বলছিস তুই? ও তো কমু বাড়িয়ালা কইছি দাঁড়িয়ালা আমি বলছি চেয়ারটা পরিষ্কার কর, কেমন? আচ্ছা, এই যে ছাড়ের সামনে চেয়ারে বসায় তা ভাগ্য নাকি ছাড় ক্লিয়ার কি পরিষ্কার করছো? অল নাইট ক্লিয়ার একবারে সিস্টেম, মানে মাত ক্লিয়ার এত শীঘ্র করে কেমন করে এই চেয়ারটাকে তুমি এত সুন্দর করে পরিষ্কার করলে? ওটা আমার কাছে স্প্রিং মেশিন আছে তাই না? স্প্রিং মেশিন যখন ছাইরে দিই না ওয়াশ করে নে সব আচ্ছা যাই হোক, ছাড়, তোমার কি পড়া হয়েছে? ছাড়, আমার একটি কথা আছে। কি কথা? আপনি বলে মারা গিয়েছে, আরে কে বলেছে? এই সিস্টেম বলেছে। সিস্টেম, তাই বলেছো? ও নানি এই কথা কইছি না আমি এই ছেলেরা ধর্মঘট করছে আমার নামে ও চার আমি তা কই নেই কি বলেছো? আপনি জেনে বিয়ে করছেন কোনে আরে আমি তো বিবাহ করছি মাকড়া। কি কোনে বিয়ে করছেন মাকড়া। ও তো আমি কইছি ছাড় ছাড়নি নিয়ে পিপিপ গাড়িতে চড়ে ডাইরেক্ট মারা গেছে বেদব। ও তো দেয় মানে ডাইরেক্ট মাকড়াই ওটা আমার হয় না আচ্ছা বসো, তোমার কি পড়া হয়েছে? না ছাড়, যাক ভালো, নতুন করে পড়া দেবো, ও মুখস্থ করবে। ছাড়। ও ছাড় এই সিস্টেম, আমার বড় হয়েছে কি পড়েছো তুমি? এই যে হয়েছে এই ছড়া আমার মুখস্থ হয়ে গেছে কোনটা? ওই খোকনে খোকনে ডাক পারি খোকনে মোদের কার বাড়ি আই রে খোকনে ঘরে আয় তোর মায়ের দুধ তোর বাপে খায় এই বেদব। সিস্টেম, কি এটা কিন্তু এক ধরনের বেদবি হচ্ছে। তাহলে কোন দা এখানে বসো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, আমি স্কুল মাঝে সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু ওই জামাল আর কামাল স্কুল আসেনি। ওরা হচ্ছুর বাড়ি গেছে এই, ওরা কি বিবাহ করেছে? ওর বাপে বিয়ে করছে সেটা হয়েছে ওদের নানা বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নুর ইসলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল, স্কুলে বলেন আসতে স্যার। এত দেরি হলো কেন? স্যার,
আমরা একটু মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তাই তো আমাদের আসা একটু দেরি হয়েছে। শোনো কামাল, তোমরা হয়েছো সদাগরের সন্তান, তাই তো মন প্রাণ দিয়ে লেখাপড়া হয়েছে তোমাদের উত্তম কাজ। হ্যালো। আর যদি লেখাপড়া ফাঁকিতে মামা বাড়ি বেড়াতে থাকো, কিছুতেই লেখাপড়ায় বেড়ে উঠবে না। আজ যে ভুল করেছো, দ্বিতীয়বার এই বলে আর কোনোদিন হবে না স্যার। ঠিক আছে। এবারকার মতো আমাদের দুটি ভাইকে ক্ষমা করে দিন। আচ্ছা বসো। বচ্চু বচ্চু অত্যন্ত বচ্চু। কামাল, বলুন স্যার। তুমি একটু দাঁড়াও। বলুন স্যার। তুমি স্কুলে আসতে লেট করেছো, তাই তো আধ্যাত্মিক মুখিক কিছু প্রশ্ন আমি তোমাকে করতে চাই। তুমি বলো তো, এই দুনিয়ার বুকে একজন মানুষ কাকে বলা হয়? কেন স্যার? যার হাত পা চক্ষু কর্ণ নাসিক আছে, যে নিজের পায়ে হাঁটা চলা করতে পারে, তাকে একজন মানুষ বলা হয়। যেমন আমি একজন মানুষ। তাই নাকি? বসো। স্যার ওর পর হয় নাই, ও আপনি যদি অনুমতি দেন না, আমারও দুইটা কথা জিজ্ঞেস করি। বসো, বলবো। জামাল, বলুন স্যার। তুমি কি পারবে আমার একটি প্রশ্নের আনসার করতে? তুমি শুধু আমাকে বুঝিয়ে দেবে, এই পৃথিবীর বুকে একজন মানুষ বলে যাকে আখ্যায়িত করা হয়, সে মানুষটার মধ্যে কি এমন গুণাগুণ থাকতে হয় যে গুণ ক্ষমতার জন্য এই দুনিয়ার বুকে একজন মানুষ বলে তাকে স্বীকৃতি দেওয়া হয়? জি স্যার, আজকে আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, বলো। এই হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলে এই পৃথিবীর মধ্যে মানুষ হওয়া যায় না স্যার। প্রকৃত মানুষ হতে গেলে মনুষ্যত্ব বোধ জ্ঞান যার ভিতরে রয়েছে, আর বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, তাই তো আমার মনে বলছে এই পৃথিবীর বুকে আজ সেই তো একজন মানুষ। চমৎকার হয়েছে জামাল। অল নাইট বচ্চু। কামাল, বলুন স্যার। তুমি বলো তো, এই দুনিয়ার বুকে ইসলাম ধর্ম মতে কোন সতী নারী শূন্যের উপর যাই নামাজে বিছিয়ে সে দুরাকাত নফল নামাজ আদায় করেছিল, এমনকি সে নামাজ ওই মেহেরবান খোদার দরবারে কবুল ও মঞ্জুর হয়েছিল? কে হতে পারে সেই নারীটি? কোথায় বা তার বাড়ি, আর কোথায় বা তার ওই দেশ? কামাল ভাই, তুই এটা বল। তোর এটা বাছাই দিয়া তুই ডাইরেক্ট কয় আমার জানা নাই, জানা নাই। এটাই হবে। এর ডাইরেক্ট ভুল হবে না তো? আরে তুই বলবো না। স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই স্যার। আমি জানি তুই বুঝতে পারছি, বসো। ও স্যার জামাল, বলুন তুমি স্যার। কি বলতে পারবে, এই দুনিয়ার বুকে ইসলাম ধর্মে কোন সতী নারী শূন্যর উপর যাই নামাজে বিছিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করেছিল? জি স্যার, আমি আপনার এই প্রশ্নের অ্যান্সারও আজ দিতে পারবো। ঠিক আছে, বলো। এই পৃথিবীর মধ্যে এমনই সেই সতী নারী ছিল, যেই নারী এই স্বর্ণের উপর যায় নামাজ বিছিয়ে শুধু দুরাকাত নফল আদায় করেছিলেন। তার নাম বিবি রাবেয়া বসরি। বাহ, খুব সুন্দর হয়েছে জামাল। বসো। বচ্চু। কামাল, বলুন স্যার। এটাই হয়েছে তোমার শেষ প্রশ্ন। যদি বলতে পারো তাহলে আমি তোমাকে ধন্যবাদ দেব। তুমি শুধু বলবে, এই দুনিয়ার বুকে একজন মানুষের কাছে ওজনধারী বোঝা কাকে বলা হয়? এই পৃথিবীর বুকে সবচেয়ে ভার বোঝা কি হতে পারে? কি হতে পারে স্যার? এই পৃথিবীর বুকে সবচেয়ে ভার বোঝা হলো লোহার বোঝা। তাই নাকি? বসো। বচ্চু বেদু। জামাল, বলুন স্যার। আমি তোমার বড় ভাই কামাল সদাগরকে একে একে 3টি প্রশ্ন করেছি। সে 3টি প্রশ্নের একটি প্রশ্নেরও অ্যান্সার করতে পারেনি। তাই তো বড় আশা করে আমি তোমার কাছে প্রশ্নটি রাখবো। তুমি যদি আমাকে বুঝিয়ে দিতে পারো এ প্রশ্নের উত্তর, তাহলে আমি গর্বিত, আমি হব ধন্য। তাই তো আমি তোমাকে বড়
আশাকিত ভাবে প্রশ্নটি করতে চাই। তুমি শুধু বলবে, এই দুনিয়ার বুকে একজন মানুষের কাছে ভারী ওজনধারী বোঝা কাকে বলা হয়? তুমি বলবে জামাল, এটাই আমি আশাবাদী, আমি শুনবো, বলো। স্যার, আপনার এই প্রশ্নের অ্যান্সারও আমি সংক্ষিপ্তভাবে দিতে পারবো। ঠিক আছে, বলো। এই পৃথিবীর ছেড়ে যখন চিরবিদায় নিয়ে একজন মানুষ চলে যায়, তাই আমার এই মন বলছে, যখন একটি সন্তানের লাশ ওই পিতার কাঁধে করে নিয়ে যায়, এর চাইতে ওজনধারী বোঝা আমার মনে বলছে এই পৃথিবীতে আর কিছু হয় না স্যার। ঠিক আছে, তুমি খুব সুন্দর বলেছো জামাল, আজ আমি ধন্য। তুমি আমাকে সঠিকভাবে প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। কামাল, বলুন স্যার। আমি তোমাকে 3টি প্রশ্ন করেছি, তুমি একটি প্রশ্নের অ্যান্সার করতে পারোনি। পারিনি। তাই তো আমার মন বলছে তোমাকে দিয়ে লেখাপড়া হবে না। তোমার দিকে যদি আমি লেখাপড়া শিখিয়েতে যাই, তাহলে যে এই দুনিয়ার বুকে আমি যে সঠিকভাবে একজন আসল মানুষ হতে পারবো না। তাই তো তোমাকে বলছি, এমন পড়ার চাইতে তুমি কাল থেকে স্কুলে আসবে না। এই মাস্টার, আপনাকে বলে গেছেন এই তুরান শহরের স্কুল আমার পিতার টাকাই পরিচালিত। কে স্কুল আসবে আর কে স্কুল আসবে না, সেই কৈফিয়ত আপনার কাছ থেকে নিতে হবে না। এ কামাল, আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যে বেদবি তুমি করেছো, আর একজন শিক্ষকের সম্মুখে দাঁড়িয়ে একজন ছাত্র ছাত্রী যদি এমন ভাষা প্রয়োগ করে, সে কিছুতেই বরদাস্ত করতে পারে না, যেমনটা হয়েছে তাই তো আজ আমি তোমাকে কোন ভাষায় বলবো? আমার মন বলছে, তোমার গর্ভধারণী মা, তোমার জন্মদাতা পিতা এটাও তোমাকে শিখায়নি একজন শিক্ষকের সম্মুখে দাঁড়িয়ে কোন ভাষায় কথা বলতে হয়। ওই মাস্টার, এখানে আমার পিতা মাতা শরীর, আপনি যদি আর একটিবার আমার পিতা মাতা তুলে কথা বলেন, তাহলে আমি আপনার ওই জিপটা টেনে কামাল, আজ তুমি যে বেদবি করলে, এই বেদবির শাস্তি যদি আমি তোমাকে না দেই, তাহলে এই স্কুল মাঝে যতগুলো ছাত্র ছাত্রী রয়েছে সকলেই তোমার মতো বেদবে পরিণত হবে। আমি কিছুতেই বরদাস্ত করব না। আজ আমি এমন শিক্ষা তোমাকে দেব, যাতে করে কোনো ছাত্র ছাত্রী এমন দুঃসাহস না হয় একজন শিক্ষকের সম্মুখে দাঁড়িয়ে এমন ভাষা প্রয়োগ করতে। তাই তো আমি তোমাকে বলছি, তোমার হাত বাড়িয়ে দাও। স্যার, কামাল, নয় স্যার, আমি যা বলছি তুমি তাই করো। কামাল, দেও ভাই দেও। কামাল, একজন মানুষ হিসাবে যদি একজন মানুষকে সালাম শ্রদ্ধা জানানো হয়, ডান হাতে ব্যবহার করতে হয়, তাই তো আমি তোমাকে বলছি, তোমার ডান হাত বাড়িয়ে দাও। স্যার, অঙ্গে যে কোনো জায়গায় আঘাত করলে এই কামালের এই সরাঙ্গে আঘাত পেয়ে যাবে। তাই তো আপনার সম্মুখে আমি বাম হাত পেতে দিয়েছি। আপনার যত ইচ্ছে আপনি আমার বাম হস্তে। ওই ঘুতে চুপ বেদব। বেদব কসকে আমার কামাল, যে বেদবি তুমি করেছো, এর শাস্তি তুমি ভোগ করতে থাকো। আহ আহ এই মাস্টার, আজ আপনি আমাকে এই স্কুল মাঝে যে অপমান করলেন, আমি কামালের সদাগর ইচ্ছা করলেন এটা দ্বিগুণ অপমান করে আপনাকে স্কুল থেকে বের করে দিতে পারতাম। কিন্তু না মাস্টার, আপনি হয়েছেন আমার শিক্ষা গুরু,
তাই তো আমি আপনাকে অপমান করলাম না। জামাল চলে সবাই, আর এক মুহূর্তে স্কুলে নয়। স্যার, জামাল, বিয়ে ভাই আমার গুরুজন, তাই তো আজ স্কুল বাজে আমার বিয়ে ভাই আপনার কাছে যে অপরাধ করেছে, আমি আমার গুরুজনের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জামাল, বিয়ে ভাই, তুই কার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিস? কেন মাস্টার আমাদের গুরুজন? চুপ! আর একটি কথা বলবি না জামাল। সামান্য আমাদের এই বেতনভুক্ত মাস্টার, তুমি যদি তার বাউতারা ক্ষমা চেয়ে নাও, না। তাহলে আমাদের মান সম্মান একবারে ধুলোসাৎ হয়ে যাবে। ভাই। আর একটি কথাও নয়, তাই তো আজ থেকে আমরা দুটি ভাই এই স্কুলে থাকবো না। আর এই তোরার শহরের স্কুলে ওই মাস্টার আর আসতে পারবে না। স্যার, আমি চলে যাচ্ছি। আর যাবার আগে আপনাকে বলে যাচ্ছি, আপনি মনে রাখবেন, আজ থেকে এই তোরার শহরের স্কুল আজীবনের জন্য বন্ধ। না বিয়ে ভাই, বন্ধ করে দিয়ে গেলাম। চলে আয় জামাল। যা যা বাড়িতে বড়ি নেই খাগে। সিস্টেম ছাড়। স্কুল মাঝে আজ কামাল সদাগর যে বেদবি আমার সঙ্গী করেছি, তাই তো স্কুলে মাস্টারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে মন প্রাণ দিয়ে লেখাপড়া করবে, এটা হয়েছে আমার আদেশ। তাই তো আজ আমি তোমাদের সকলকে ছুটি দিয়ে দিলাম, তোমরা চলে যাও। আয় ছেড়ে অনেক না, আজকে তো না খাবারা বন্ধ হয়ে গেল। তোকে বয়স মোটামুটি হয়েছে না, বাড়িতে কাম করিস, হ্যাঁ? মা বাবা রে কই তোকে বিয়ে দিবের কইস। সম্মানিত সুধী, আমার একমাত্র সন্তান কামাল, সে গিয়েছে স্কুলে, বেলা গড়িয়ে এলো, এখনো তো বাড়ি ফিরে এলো না। আমি জান, আমি জান, এই তো ফিরে এসেছি। আমি জান, একই বাপ কামাল, তোমার মুখখানা এত মলিন দেখছি কেন? তোমার কি হয়েছে? আমি জান, আমি আর ওই স্কুলে পড়তে যাব না। আমি জান, কেন? ওই স্কুলের মাস্টার আজ আমাকে 3টি প্রশ্ন করেছিল, আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারি নাই বলে ওই মাস্টার আমাকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দিয়েছে। মাস্টার মশাই তোমাকে বেত্রাঘাত করেছে? হ্যাঁ, আমি জান। মাস্টার, ঠিক আছে, তুমি যতটুকু লেখাপড়া করেছো খাতা পত্রগুলো সই রাখতে পারবে? হ্যাঁ, আমি জান, আমি ততটুকু লেখাপড়া শিখেছি, তা তো ওই খাতাপত্রগুলো সই রাখতে পারবো। তাহলে তোমাকে আর ওই স্কুলে যেতে হবে না। স্কুলে যেতে হবে না? তাহলে আমি কি করবো আম্মি জান? তুমি হয়েছে সদাগরের সন্তান, তাই তোমাকে যেতে হবে ওই বাণিজ্যতে। বাণিজ্যে? আমি এই বয়সে বাণিজ্যের কি বুঝি? পাগল ছেলে, বাণিজ্যের কিছু না বুঝলে সবকিছু আমি তোমাকে বুঝিয়ে দেব। একটু মুখ খুলে বলুন। প্রথমে তুমি তোমার পিতার কাছ থেকে চেয়ে নিবে 1,00,000 টাকা। 1,00,000 টাকা? তারপর চেয়ে নিবে নতুন একখানা তাঁত কাটা নৌকা। নতুন একখানা তাঁত কাটা নৌকা? তারপর চেয়ে নিবে তরুণ তরুণ 5 জন মাঝি। তোর 5 জন মাঝি? আর তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে যাবার পথে তুমি আমার সঙ্গে দেখা করে যাবে, আমি দিব তোমাকে আরো 1,00,000 টাকা। এত টাকা আপনি যান? ঠিক আছে আপনি যান, তাহলে আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আর আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে ওই দূরদেশে বাণিজ্যে যাবার আগে আমি আপনার চরণ তুলে নিয়ে বাণিজ্যে চলে যাব। এবার আমি আসছি আপনি যান। বিদায় আপনি যান, বিদায়। হে মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান কামাল, তুমি ওর মনের বাসনা পূর্ণ করো খোদা, ওর মনের বাসনা তুমি পূর্ণ করো।
আমার দুটি সন্তান স্কুলে গিয়েছে, বেলা গড়িয়ে এলো, এখনো ফিরে আসছে না। এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না। আব্বা হুজুর, আব্বা হুজুর, কামাল, এই তো আমি ফিরে এসেছি আব্বা তুমি হুজুর। লেখাপড়া করতে গিয়েছো স্কুলে, তোমার মুখখানা আমি এত মলিন দেখতে পাচ্ছি, তার কারণ? আব্বা হুজুর, আমি আরো স্কুলে পড়তে যাব না, কারণ আব্বা নিজে চলে যাব। কি হয়েছে তোমার? আব্বা হুজুর, ওই স্কুলের মাস্টার আজ আমাকে 3টি প্রশ্ন করেছিল, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই বলে ওই মাস্টার আমাকে বেত্রাঘাত করে কামাল! দিয়েছে। মাস্টার মশাই অসৎ আচরণ করেনি, ন্যায় বিচার করেছে। তোমাকে দিয়েছে আমি লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজের বুকে একজন মানুষ হিসাবে গড়ে উঠতে, আর তোমাকে লেখাপড়া শিক্ষা দিয়েছে, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তার সঠিক উত্তর দিতে পারোনি বিধায় মাস্টার মশাই তোমাকে বেতাঘাত করেছে। তাই তো আমি মনে সিদ্ধান্ত করে নিয়েছি, কে সিদ্ধান্ত আমি আর ওই করেছো? স্কুলে পড়তে যাব না, আমি ওই দূরদেশে বাণিজ্য করতে যাব। এটাকে তোমার সিদ্ধান্ত না কেউ শিখিয়ে দিয়েছে? আব্বা হুজুর, আমাকে কেউ এই বাণিজ্যের কথা শিখিয়ে দেয় নেই, আমরা হয়েছি সদাগরের সন্তান, ওই দূরদেশে বাণিজ্য করাই আমাদের ধর্ম। তাই তো আমি মনে সিদ্ধান্ত করে নিয়েছি ওই দূরদেশে বাণিজ্য করতে যাব। বাণিজ্যতে যাবে, আমার নিকট কেন এসেছো বলো? আমার বেশ কিছু জিনিসের প্রয়োজন। কি কি জিনিস? আপনি আমাকে দেবেন নগদ 1,00,000 টাকা, 1,00,000 টাকা, তাত কাটা একখানা নৌকা, দাঁত কাটা একখানা নৌকা, আর ভালো দেখে জোয়ান জোয়ান 5 জন মাঝি। জোয়ান জোয়ান 5 জন মাঝি। ঠিক আছে, তুমি যখন লেখাপড়া করবে না, দূর দেশে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করবে, এত করে বলছো, যাও তুমি বাণিজ্যের সাজে সেজে আসো, যাবার সময় এগুলো আমার থেকে বুঝে নেবে, কেমন? লক্ষ্মী আব্বা হুজুর, চাইতে না চাইতে আমার গতি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি বিদায় হয়ে যাও। দিবেই না কেন, গেলে বাণিজ্য করেছে আমাদের দুটি ভাইয়ের জন্য, সব নিলাম করে দিয়ে দিবেন আমাদেরকে। ঠিক আছে, আব্বা হুজুর, আসো। কাঁদছেন কেন আব্বা হুজুর? আমরা তো সদাগরের ঘরে জন্ম নিয়েছি, ঠিক আছে, আজ না হয় কাল, কাল না হয় বসো, আমাদের দুই দূর দেশে বাণিজ্যে যেতেই হবে আব্বা হুজুর। আসতে পারো। তাই তো এবার আমাকে হাসি মুখে বিদায় করে দিন। আমি হাসি মুখে বিদায় বিদায় দিচ্ছি। আব্বা হুজুর, বিদায়। আমি ভেবেছিলাম আমার দুটি সন্তান, ওদেরকে লেখাপড়া শিক্ষা করে আদর্শ মানুষ করে গড়ে তুলবো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তা হলো না। আব্বা হুজুর, আব্বা হুজুর, জামাল, আপনার চরণে আমার সালাম আব্বা হুজুর। আব্বা হুজুর, জামাল, মিয়া ভাই বাণিজ্যে চলে যাচ্ছে, আমি তো মিয়া ভাইকে ছেড়ে একা থাকতে পারবো না, আমি মনে স্থির না করেছি। না জামাল, না, তুমি আমাকে কথা বলো না জামাল, তোমাকে আমি বিদায় দিয়ে একা একা থাকতে পারবো না, আব্বা, তাই তো তুমি কথা বলো না। আর তোমার মিয়া ভাই যাবার সময় আমার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়েছে, তোমাকে আমি কি দিয়ে বিদায় করব? আব্বা হুজুর, আমি তোমার যে যা মিয়া ভাই আমার নিকট চেয়ে নিয়েছে নগদ 1,00,000 টাকা। 1,00,000 টাকা, আমার সেই জিন্দা পীরে দয়ালে কালো গাজী, আর আমার সেই পিতা মাতার আশীর্বাদ আব্বা হুজুর। জামাল, আব্বা হুজুর, তুমি বলেছো তোমার দয়াল জিন্দা পীরি কালুগাজী। কালো গাজী, হ্যাঁ জামাল, মুর্শিদের নাম কিন্তু তো কখনো তুমি ভুলো না। আব্বা হুজুর, এই নাম যে কখনো ভোলার নয়, এ যে আমার হৃদয়ে লেখা নাম আব্বা হুজুর। নাম যেন ভুলি না রে। আরে নামে জাহানো আর বলি নাহা রে, ওই নাম বড় ভালো বাসি রে। ওই নাম বড়
বাসি রে হাজিজি নাম বড় ভালো বাসি রে আজিজি নাম বড় ভালো বাসি রে দয়াল নাম বড় ভালো বাসি রে নাম জানো আর বলি রাহা রে বাহের নামে বড়ই মধুরে বাহের নামে এত হই মধুরে বাহের নামটি বড়ই মধুরে নাম জানো আর বলি রাহা রে ওই নাহাওয়ার পারের সম্বল রে ওই না বাবা পারের সম্বল রে ওই নাহাওয়া পারের সম্বল রে নাম জানো আর বলি নাহা রে বাহের নামটি হৃদয়ে গাথারে বাহের নামটি হৃদয় গাতা রে আজিজ নামটি হৃদয়ে মাখারে নাম জানো আর বলি নাহা রে ওই নামেতে মধু মাখারে ওই নামেতে মধু মাখা রে আজিজি নামে মাখারে নাম জানো আর বলি নাহা রে নাম যেন আর বলি না রে আরে নাম জানো আর বলি নাহা রে আব্বা হুজুর, জামাল, আপনি যে অনেক পূর্বে বাণিজ্য করেছিলেন, আমি তো আপনার সেই পুরনো নৌকাখানা, আপনার সেই পুরনো মাঝি নিয়ে আমি যাব সেই দূরতে। ওরে জামাল, আব্বা হুজুর, আজ হইতে 12 বছর পূর্বে আমি গিয়েছিলাম বাণিজ্যতে, তারপর আর আমার সঙ্গে মাঝি নিয়েছিলাম, তার নাম মানিক মাঝি। বাড়িকে তবে মাঝি? সে মানিক মাঝি এখনো বেঁচে আছে না মারা গেছে না। আমি যে বলতে পারবো না। আর সেই নৌকার কথা একমাত্র মানিক মাঝি যে বলতে পারবে জামাল। আব্বা হুজুর, তাহলে আপনি একটিবার আমাকে সেই মানিক বাড়িতে নিয়ে চলুন না। জামাল, আমাদের গ্রামের দক্ষিণ পাশ দিয়ে রাস্তাটি গিয়েছে না, হ্যাঁ আব্বা হুজুর, কিছু দূর এগিয়ে গেলে একটি বটবৃক্ষ, বটবৃক্ষ, আর ওই বটবৃক্ষর পাশেই যে একটি মায়ের মন্দির, মন্দিরের পাশের বাড়িটাই হচ্ছে মানিক মাঝির বাড়ি। আব্বা হুজুর, তাহলে আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে চলে যাব সেই মানিকের কাছে। ঠিক আছে, এবার আমি আসি আব্বা হুজুর। একটিবার শুধু আমাকে হাসি মুখে আশীর্বাদই করে বিদায় করে দিন। যাও যাও নীলমণি, তোমার কার্য হবে পথে। তোমাকে আমি তুলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূল এবং আমার হোকাল পরকালের বান্ধব দয়াল জিন্দা পীর কালুগাজির হাতে।
আব্বা হুজুর, এবার আমি আসি আসি আব্বা হুজুর। আসি আব্বা হুজুর। বিদায় বিদায় জামাল, আসি আব্বা হুজুর। আব্বা হুজুর। জামাল, জামাল, হে মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি? আমার মাধ্যমে আমার যে সন্তানটি এই দুনিয়ার বুকে এসেছে, সে কিভাবে আমার নিকট থেকে বিদায় নিয়ে গেল? আর যাকে আমি পথে পেয়েছিলাম, সে আমার থেকে কিভাবে বিদায় নিয়ে গেল? খোদা, আমার দরদি দয়াল জিন্দা পীর কালু গাজী, ভালো মন্দ সকল কিছু তুমি জানো। বাজান আজিজি পাগলা, বাজান বাইরে পাগলা, তোমরা তো অন্তর্যামী, তোমরা তো সবই দেখো, সবই বোঝো। আমার কি ভুলের কারণে আজ আমার দুটি সন্তান আমার বুক থেকে বিদায় হয়ে চলে গেল, তোমরা দেখে রেখো। বাজান বাইরে পাগলা, বাজান আজিজি পাগলা, দয়াল জিন্দা পীর কালু গাজী। ও গো ঠাকুর, যখন আমার দুটি চক্ষু ভালো ছিল, কতজনে এসে বলতো গো মানিকি মাঝি, তুমি আমার সঙ্গে কি বাণিজ্যে যাবে? ও গো ঠাকুর, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি? আজ তুমি আমার এই দুটি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে নিয়েছো। এখন তো আর কেউ বলে না। ওগো ওগো মানিকে মাঝি, তুমি আমার সঙ্গে কি বাণিজ্যে যাবে? আমার সঙ্গের সাথে যারা ছিল, একে একে যে আমাকে ফেলে সবাই সবাই চলে গেল। ওই রস্ত ভাইকে কেউ তো আর বলে না গো মানিক ভাই, তুমি কি আমার সঙ্গে বাণিজ্যে যাবে? আমার যে এক সঙ্গের সাথী ছিল, আমি ওই বন হতে তুলে নিয়ে এসেছিলাম, সে দাদু ভাইকে যে আমি নিজামুদ্দিন সদাগরের হাতে তুলে দিয়েছি, সেও তো আর কোনোদিন এসে বললো না গো মানিক ভাই, মানিক তুমি ভাই, কেমন আছো? মানিক ভাই, তুমি কি বাড়িতে আছো? মানিক ভাই, কে ভাই মানিক, কারে জানো কণ্ঠ স্বর শুনতে পাচ্ছি? মানিক ভাই, আমার মনে হয় তার কণ্ঠ স্বর আমার অতি পরিচিত হবে। কে কে তুমি ভাই? আমার নাম জামালে বাদশাহ। জামাল বাদশা? হ্যাঁ মানিক ভাই। বলো ভাই, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? মানিক ভাই রে, আমি যে মনে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে যাব। ওগো, হ্যাঁ মানিক ভাই। ওরে দাদু ভাই, তোমার পিতার নামটি কি আমি জানতে পারি? আমার পিতার নাম,
আমার এই পিতার নাম হয়েছে নিজামুদ্দিন সদাগর। নিজামুদ্দিন সদাগর। হ্যাঁ মানিক ভাই। ওরে দাদু ভাই, বলো। তুমি যে মনে বাঞ্ছা করেছো আমাকে নিয়ে ওই দূরদেশের বাণিজ্যে যাবে, হ্যাঁ মানিক ভাই, আমি যাব। সে ভাগ্য যে আর আমার নেই রে দাদু ভাই। কেন কেন মানিক ভাই, তুমি কেন অমন করে বলছো? তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না দাদু ভাই? কেন তুমি আমাকে খুলে বলো। আমি যে আমার দুটি চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি রে দাদু না। ভাই। এ তুমি কি বলছো মানিক ভাই? হ্যাঁ দাদু ভাই, ওই বিধাতা তোমার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে গেছে। তুমি এখানে একটু দাঁড়াও না মানিক ভাই, আমি আমার মুর্শিদের কাছে একটি বার গিয়ে দেখি তোমার এই চোখের দৃষ্টি ফিরিয়ে আনা যায় কিনা। যাও দাদু ভাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি আমার মুর্শিদের কাছে। ওগো দয়াল, আমার বান্ধব রে, আমি যে আজ আমার মনে বড় আশা নিয়ে মানিক ভাইয়ের কাছে এসেছি, দোহাই লাগে ওগো বান্ধব, একটিবার তোমরা আমার মানিক ভাইয়ের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও, দয়া ফিরিয়ে দাও। এই তো আমি আসন থেকে এক আজলে পানি নিয়ে আমার মুর্শিদের নাম নিয়ে আমি মানিক ভাইয়ের চোখে ছিটিয়ে দেব। মুর্শিদ যদি আমার সহায় থাকে তাহলে পুনরায় মানিক ভাই এই চোখের দৃষ্টি ফিরে পাবে। ওগো দয়াল, বিসমিল্লাহির রহমানির রহিম। মুর্শিদ তুমি সহায় হও বান্ধব। পুড়ে গেল। জ্বলে গেল। মানিক ভাই, তুমি মুর্শিদের নাম নিয়ে একটি বার চোখ মিলে তাকাও না, আমার মনে ওরে হচ্ছে দাদু ভাই রে, তুমি ফিরে পাবে। ওগো ওগো আমার মুর্শিদ, ওগো আমার বান্ধব। একই একই আমার দুটি চক্ষু জানো শীতল হয়ে যাচ্ছে। ওই তো ওই তো ওই তো এক ঝাঁক পাখি মানিক ভাই, ডানা মেরে উড়ে যাচ্ছে। ওই তো ওই তো মানিক আমি ভাই, সবাইকে দেখতে পাচ্ছি, কত লোকজন বসে আছে। মানিক ভাই তুমি কি দেখতে আমি পাচ্ছ? আমি সবাইকে দেখতে পাচ্ছি দাদু ভাই। ওরে দাদু ভাই, তাহলে তুমি এবার আমাকে কথা দাও, আমি তোমাকেও দেখতে তুমি আমার পাচ্ছি। সঙ্গে বাড়িতে যাবে কিনা? হ্যাঁ দাদু ভাই, তোমার মুর্শিদ তোমার বান্ধব যখন এই অধম মানিকে মাঝির দুটি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আর দেরি নয় দাদু ভাই, শীঘ্র করে চলে যাবো আমরা ওই দূরদেশের বাণিজ্যে। চলে আসো দাদু ভাই। এই দাঁড়াও মানিক ভাই, দাদু ভাই, তুমি যে বাবার সঙ্গে অনেক পূর্বে বাণিজ্য করেছিলে, আমি আমার বাবার সেই পুরনো নৌকা নিয়ে আমি যাব সেই দূরদেশে। দাদু ভাই, হ্যাঁ মানিক ভাই, আমি যে দীর্ঘ 12টি বছর আগে তোমার পিতা নিজামুদ্দিন সদাগরের সঙ্গে বাণিজ্য করেছিলাম, আমি সেই নৌকাখানা ওই আমার কালী মন্দিরের পাশে ওই দিঘিতে বুড়িয়ে রেখেছে। আমি জানি না দাদু ভাই সে নৌকা কেমন আছে দাদু ভাই। ঠিক আছে, একটি বার তুমি আমাকে সেই নৌকার পাশে নিয়ে চলো না। আর দেরি নয় দাদু ভাই, তাহলে চলো আমরা দুটি ভাই শীঘ্র করে চলে যাবো সেই দিঘির তাই পারে, চলো। দিঘির পারে। নজরুল ভাই,